আসসালামু আলাইকুম, আমি শাহরিন আক্তার ইপা মাই স্টাডি ফ্রেন্ডের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালনের লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকে হচ্ছে যে আমরা হার্ট ডিজিজ পড়বো এবং হার্ট ডিজিজের বিভিন্ন হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া লাগে, কি কি করা লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা হচ্ছে যে আজকে আলোচনা করব। তো তোমরা হচ্ছে যে তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হও। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সো যারা যারা হচ্ছে যে এই স্পেশাল অ্যানাউন্সমেন্টটা যারা শুনতে চাও, অবশ্যই তারা হচ্ছে যে ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও আর হচ্ছে যে শেয়ার করো। ওকে, সো গাইস, আজকে হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। তো তোমরা কি সেটা শুনতে চাও? আচ্ছা, স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমাদের যে এই এতগুলো ক্লাস আমরা হচ্ছে যে করালাম রক্ত সঞ্চাল সম্পর্কে। আচ্ছা, তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? ভয়েস আর ভিডিও দুটো কি ক্লিয়ার আছে? ঠিক আছে, ভয়েস আর ভিডিও কি ক্লিয়ার আছে? সবকিছু কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আমাকে একটু জানাও, কনফার্ম করো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? একটু কমেন্ট করো, না হলে বুঝবে কিভাবে। সবাই কই আজকে? আজকে ক্লাস করার মুড নাই কারো? সবাই কই গেলা? সবাই কি মানে আজকে ক্লাস করার ইচ্ছা নাই, এরকম কিছু? আরে বাবা, আজকে তো লাস্ট ক্লাস। সো মাত্র এই কয়জন নিয়ে তো লাইভ ক্লাস করানো পসিবল না। স্টুডেন্ট না বাড়লে কিভাবে? তোমরা স্টুডেন্ট বাড়াও, সবাই বেশি বেশি করে যুক্ত হও, তারপর আমি হচ্ছে যে স্টার্ট করব। আমরা আর 1 মিনিট দেখি যে যুক্ত হয় কিনা সবাই। শেয়ার দাও। দেখা তো যাচ্ছে না? সব ক্লিয়ার? সাউন্ড তো ঠিক আছে? আচ্ছা, নাসরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ফারিহা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, আজকে হচ্ছে যে তোমাদের সবার জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে আমাদের এই যে টোটাল 5-6টা ক্লাস যে আমরা হচ্ছে যে রক্ত সঞ্চালনের উপরে নিলাম, এই যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখবে, নোট পোস্ট করবে এবং আমরা হচ্ছে যে একটা এক্সাম নিব, ঠিক আছে? এই যে আমরা রক্ত সঞ্চালনের যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টার উপরে হচ্ছে যে আমরা এক্সাম নিব। এখন তোমরা হচ্ছে যে তোমাদের যদি সাড়া পাওয়া যায় যে হচ্ছে যে তোমরা কতজন হচ্ছে এক্সাম দিতে চাচ্ছ, তো যদি বেশি সংখ্যক স্টুডেন্ট এক্সাম দেওয়ার আগ্রহ প্রকাশ করে, তাহলে হচ্ছে যে আমরা একটা এক্সাম নিব, একটা মানে পুরো চ্যাপ্টারের উপর, ঠিক আছে? এক্সামটা হচ্ছে যে মেইনলি অবজেক্টিভ বেসড এক্সাম হবে, যে 100 বা হচ্ছে 50 মার্কসের ফুল অধ্যায় থেকে হচ্ছে যে এমসিকিউর একটা এক্সাম হবে এমসিকিউর উপর, এবং অবশ্যই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেনই থাকবে। সো তো কারা কারা হচ্ছে যে আমাদের এই এক্সামটাতে অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা হচ্ছে যে আমাদেরকে জানিও। তো যদি বেশি সংখ্যক স্টুডেন্টের হচ্ছে যে আমাদের সাড়া পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা হচ্ছে এক্সাম নিব।
তো এই চ্যাপ্টারের উপরে হচ্ছে যে একটা ফুল 100 মার্কস বা ফুল 50 মার্কসের পুরো একটা মানে এই চ্যাপ্টারের উপর পুরাটা একটা এক্সাম হবে। তো সবাই ভালো করে পড়াশোনা করো আর হচ্ছে যে নোট করে পোস্ট করো গ্রুপে। তো যাই হোক, এই ছিল যে আমাদের অ্যানাউন্সমেন্ট। তো যারা যারা পরীক্ষা দিবা জানাও আমাকে, এই এই ভিডিওর কমেন্টেই হচ্ছে যে জানাও, আর হচ্ছে যে ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে হচ্ছে যে মেনশন দাও। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে হৃদরোগ বা হার্ট ডিজিজ। তো হার্ট ডিজিজ তো আমরা জানি যে হার্ট ডিজিজ বলে এটাকে। তো এটার আরো একটা নাম রয়েছে, আমাদের যে হৃদরোগ রয়েছে, হৃদরোগের আরো একটা নাম কি? আরো একটা নাম হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজও বলা হয়। এখন তোমরা কি জানো যে বর্তমান পৃথিবীতে হচ্ছে যে মোট মৃত্যুর 30% হয়ে থাকে হৃদরোগে, অর্থাৎ বিভিন্ন কারণে মানুষ মারা যাইতেই পারে। তো তার মধ্যে হচ্ছে যে শুধুমাত্র হৃদরোগজনিত কারণে হচ্ছে যে পৃথিবীতে মোট মৃত্যুর 30% হয়ে থাকে হৃদরোগজনিত কারণে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আর এই কারণে হচ্ছে যে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি, মানে যে ব্যাধিতে হচ্ছে মানুষ মারা যাওয়ার চান্স বেশি, ঠিক আছে, ফটাল ডিজিজ যেটাকে বলা হয়। তো আমাদের বিশ্বের হচ্ছে যে 1 নম্বর ঘাতক ব্যাধি বলা হয় হার্ট ডিজিজ বা হৃদরোগকে, ঠিক আছে। তো অনেক ধরনের হার্ট ডিজিজ আমাদের হয়ে থাকে। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার না? আচ্ছা, কলেজের এক্সাম চলুক তাতে কি হয়েছে, তো এক্সাম তো সারা জীবনই থাকবে, তাই না? জাস্ট এটা তো একটাই চ্যাপ্টার, আর বেশিক্ষণ তো লাগার কথা না। যেভাবে আমি পড়িয়ে দিয়েছি, আমার লেকচার শুনলে বা লেকচার শুনে তুমি যদি ঠিকমতো নোট করে থাকো, পড়ে থাকো, তাহলে 1-2 ঘন্টার বেশি লাগবে না প্রিপারেশন দেওয়ার জন্য। জাস্ট একটাই তো চ্যাপ্টার, তাই না? হ্যাঁ, এই চ্যাপ্টারে ইনফরমেশন একটু বেশি। শোনো, এই চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য, যদি বলো অ্যাডমিশন বলো এইচএসসি বলো, দুটোর জন্যই কিন্তু আমাদের এই যে রক্ত সঞ্চালনের চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি কখনোই এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারবা না, ঠিক আছে? দিস চ্যাপ্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক মানে যত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে তার মধ্যে এটা একটা, এটা তুমি স্কিপ করার সুযোগ নাই। তুমি যদি কলেজের এক্সাম দিতে চাও তাহলে কলেজের এক্সাম দাও, তুমি যদি এটা দিতে না চাও এখন কি করা যাবে। তবে প্রিপারেশন বেশিক্ষণ মানে টাইম লাগবে না, এটা জাস্ট 1-2 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে, 2 ঘন্টা টাইম দিলে এনাফ। তো যাই হোক, আমরা বুকে ব্যথা পড়বো। বুকে ব্যথা তো অনেক কারণে হয়। এখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে অ্যানজাইনা অর অ্যানজাইনা পেক্টোরিস, অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। তো অ্যানজাইনা শব্দটা কোথা থেকে এসেছে? অ্যানজাইনা শব্দটা আর মানে এই শব্দটার যে আমাদের অরিজিন, সেটা হচ্ছে অ্যানজে, এই শব্দটা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে আমাদের কষ্ট বা ব্যথা, এই টাইপসের কিছু। আর পেক্টোরিস শব্দটার অর্থ হচ্ছে যে আমাদের বুক বা হচ্ছে বক্ষ। তো যার কারণে অ্যানজাইনা বা বুকে ব্যথাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিসও বলি। অ্যানজাইনা পেক্টোরিস, যে বুকে ব্যথাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিসও বলি। তো এখন এই অ্যানজাইনা পেক্টোরিসকে বা অ্যানজাইনাকে আমাদের হার্ট অ্যাটাকের পূর্বসূরি মনে করা হয়। মানে হার্ট অ্যাটাকের পূর্বসূরি, মানে অ্যানজাইনা হয়েছে তার মানে হচ্ছে যে হার্ট অ্যাটাকের একটা চান্স রয়েছে তোমার। তো এই ব্যথাটা সাধারণত আমাদের 5 থেকে 30 মিনিটের মতো স্থায়ী হয়। তো এই ব্যথার আমাদের অ্যানজাইনার হচ্ছে যে কিছু, এখন যে কোনো ধরনের ব্যথাকেই তো আর তুমি হচ্ছে অ্যানজাইনা বলতে পারো না। যে কোনো কারণে ধরো তুমি অনেক দিন পর হচ্ছে যে একটু দৌড়াইলা, সিঁড়িতে উঠানামা করলা, তো তুমি তখন দেখা গেছে যে একটু ব্যথা হইলো বুকে, তো তুমি কোন ধরনের ব্যথাকে অ্যানজাইনা বলবা? এটার কিছু লক্ষণ আছে, যেমন ধরো অনেক লক্ষণ আছে, তার মধ্যে প্রধান যে 2টা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের স্টারনাম বা উরোফলক যেটা আছে, স্টারনামের পেছনে বুকে ব্যথা। তো এটা কিন্তু এমসিকিউতে আসে বা হচ্ছে যে তোমার অ্যাডমিশনে আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে অ্যানজাইনার লক্ষণ, এরকম আসতে পারে, বা অ্যানজাইনার লক্ষণ কোনটা নয়। তো তোমার যদি লক্ষণগুলো জানা থাকে তাহলে কোনটা অ্যানজাইনার লক্ষণ বা কোনটা অ্যানজাইনার লক্ষণ নয় তুমি সেটা ইজিলি দেখাতে পারবা। সো আমাদের অ্যানজাইনার লক্ষণ হচ্ছে যে মানে মেইন লক্ষণ যেটা ধরা হয় যে আমাদের উরফলক বা হচ্ছে স্টারনামের পেছনে বুকে ব্যথা। আর এই ব্যথাটা কি হয় যে গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি আমাদের দাঁতেও ছড়াতে পারে। মানে ব্যথাটা আস্তে আস্তে ছড়ায় যায়। তোমার বুকে ব্যথা শুরু হলো কিন্তু ব্যথাটা আস্তে আস্তে ছড়ানো শুরু করলো, ছড়ায় গিয়ে হচ্ছে যে গলা, কাঁধ, চোয়াল, তারপর বাহু, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যথাটা ছড়ায় যেতে পারে, শরীরের উপরের অংশগুলোতে ব্যথাটা ছড়ায় যেতে পারে। সো এই যে আমাদের অ্যানজাইনা রয়েছে, আমাদের অ্যানজাইনা হচ্ছে যে মোটামুটি 3 ধরনের অ্যানজাইনা। যে একটা হচ্ছে যে আমাদের স্থির বা
স্থির অ্যানজাইনা বলা হয়, বা সুস্থিত অ্যানজাইনা বলা হয়, বা স্টেবল অ্যানজাইনা বলা হয়। কি কি বলা হয়, যে এই একটা জিনিসেরই অনেকগুলো নাম রয়েছে, যেমন স্থির অ্যানজাইনা, সুস্থিত বা স্টেবল অ্যানজাইনা। একটা হচ্ছে আমাদের স্টেবল অ্যানজাইনা, আর একটা হচ্ছে আমাদের আনস্টেবল অ্যানজাইনা, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ প্রিন্স মেটাল অ্যানজাইনা। তো আমাদের স্টেবল অ্যানজাইনা যেটা, সেটাকে আমরা স্থির অ্যানজাইনাও বলতে পারি অথবা সুস্থিত অ্যানজাইনাও বলতে পারি। আর যেটা আনস্টেবল অ্যানজাইনা, সেটাকে আমরা অস্থির অ্যানজাইনাও বলতে পারি, আবার অস্থিত অ্যানজাইনা বলতে পারি। তো এই অস্থির মানে কিন্তু ওই যে অস্থির ওই রকম কিছু ব্যাপার না। এই অস্থির হচ্ছে যে আমাদের আনস্টেবল অ্যানজাইনা। তো সবগুলো আমি মোটামুটি একটু একটু করে বলবো, যেগুলো আমাদের বেশি লাগবে, কারণ এই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করে শুরু করি তাহলে দেখা যাবে যে সারাদিনেও আলোচনা শেষ হবে না। আসলে এত ডিটেলস বলা যায় বলতে গেলে, কিন্তু হচ্ছে যে এত ডিটেলস তোমাদের লাগবে না, যতটুকু লাগবে আমি অতটুকু বলবো। তো দেখো, স্থির বা সুস্থিত অ্যানজাইনা যেটা আমাদের স্টেবল অ্যানজাইনা, ওটাতে দেখা যায় যে আমাদের বিশ্রাম নিলে যে ব্যথাটা চলে যায়, জাস্ট কিছুক্ষণের জন্য তোমার ব্যথাটা হয়, দেন হচ্ছে যে বিশ্রাম নিলে ব্যথাটা চলে যায়। তাহলে কোন ব্যথাটা আমাদের বিশ্রাম নিলে চলে যায়, স্থির অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা। আর আমাদের হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণই ধরা হয় এই অস্থির অ্যানজাইনাকে, যে অস্থির অ্যানজাইনা, এটাই হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, এটাকে আমরা বলি। আর আরেকটা যেটা রয়েছে আমাদের প্রিন্স মেটাল অ্যানজাইনা, এই অ্যানজাইনাতে হচ্ছে যে আমাদের রোগীদের সংখ্যা কম। মানে কোন অ্যানজাইনাতে রোগীদের সংখ্যা কম, এই যে প্রিন্স মেটাল অ্যানজাইনাতে হচ্ছে যে রোগীর সংখ্যা কম, এই ধরনের রোগী খুব কম দেখা যায়। কিন্তু কি হয়, যে এই যে আমাদের প্রিন্স মেটাল অ্যানজাইনা রয়েছে, ইনি হচ্ছে ছুপা রুস্তাম। হ্যাঁ, ইনি হচ্ছে ছুপা রুস্তাম। ইনি কি করে, যে আমাদের শুধুমাত্র যখন আমরা হচ্ছে বিশ্রাম বা ঘুমের সময় হয় আমাদের, তখন সে এসে হানা দেয়। সে হচ্ছে যে তখন হানা দেয় বিশ্রাম বা ঘুমের সময়, এই ব্যথাটা আমাদের ওঠে, প্রিন্স মেটাল অ্যানজাইনার ব্যথাটা বিশ্রাম বা ঘুমের মধ্যে হচ্ছে যে এটা ওঠে। কিন্তু যখন শারীরিক বা মানসিক পরিশ্রমের সময় এই ব্যথাটা কিন্তু তখন থাকে না। শারীরিক বা মানসিক পরিশ্রমের সময় ব্যথাটা থাকে না, ঘুমানোর সময় এটা আসে। আবার দেখা যায় যে যারা যে ধূমপান অধিক ধূমপান করে, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। সো এখন এই অ্যানজাইনা আমরা মনে রাখবো কিভাবে, যে কয় ধরনের অ্যানজাইনা বা নামগুলো কিভাবে মনে রাখবো। স্যুপ খাবো আমরা, স্যুপ কিভাবে মনে রাখ, স্যুপ খাবো না, স্যুপ দ্বারা মনে রাখবো। S for stable angina, U for unstable angina, and P for Prince metal angina. ওকে, সো এই তিনটার প্রথম অক্ষর নিয়ে স্যুপ, এইটা দিয়ে হচ্ছে যে আমরা মনে রাখবো আমাদের অ্যানজাইনার প্রকারভেদ। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও তো। অটো ফোকাস ভালো না? আচ্ছা, অটো ফোকাস ভালো না তো আমি কি করতে পারি বলো? একটু কষ্ট করে শুনে যাও, কথাগুলো শুনে যাও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, অনেকদিন পর দৌড়াদৌড়ি করলে, হঠাৎ একদিন তুমি দৌড়াদৌড়ি করলা, তুমি যদি মনে করো যে ওই যে বললাম যে আমাদের অ্যানজাইনার যে লক্ষণগুলি আছে, তোমার যদি দেখা যায় যে একটু কিছুক্ষণ পর ব্যথাটা চলে যাচ্ছে, তাহলে তুমি বুঝবা যে না, এটা নর্মাল বুকে ব্যথা ছিল। কিন্তু যদি তোমার দেখা যায় যে দৌড়াদৌড়ি বা সিঁড়ি বেয়ে ওঠার ফলে তোমার যদি দেখা যায় যে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, বা হচ্ছে যে বুকে তোমার হচ্ছে যে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে তোমার কাঁধে, গলায়, দেন হচ্ছে চোয়ালে, দাঁতে ছড়িয়ে যায় যদি, তখন বুঝবা যে অ্যানজাইনা হচ্ছে। লক্ষণ দেখেই তুমি বুঝতে পারবা এইটা। আর আনস্টেবল অ্যানজাইনা যেটা বুঝতে চেয়েছো, যে আনস্টেবল অ্যানজাইনা সম্পর্কে তোমার তেমন কিছু জানা লাগবে না, যে ও হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তো মোটামুটি সবগুলার লক্ষণ সেম, একটু কম বেশি হয়, ঠিক আছে। সো বেশি যদি তোমার বুকে ব্যথা হয়, যেটা হচ্ছে যে তোমার স্টেবল, যেটা কি স্টেবল তো আমাদের বিশ্রাম নিলে চলে যায়, কিন্তু আনস্টেবল যেটা, সেটা বিশ্রাম নিলে যায় না। তো ওই জন্য হচ্ছে এটাকে আমরা আনস্টেবল বলি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের বারবার বারবার হচ্ছে আমাদেরকে কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, এই হচ্ছে যে কথাবার্তা। আর কোনো প্রশ্ন? আমি পরেরটাতে গেলাম। আচ্ছা, বুঝতে পেরেছো, গুড, ভেরি গুড। তাহলে চলো এবার আমরা হার্ট অ্যাটাক নিয়ে একটু পড়াশোনা করি, যে হার্ট অ্যাটাক আমাদের যে বিষয়টা রয়েছে, যে হার্ট অ্যাটাক কিভাবে হয়। আচ্ছা, তাহলে আমাদের যে হার্ট অ্যাটাক রয়েছে, আচ্ছা হার্ট অ্যাটাকের আরেকটা নাম বলতে পারবা, যে হার্ট অ্যাটাকের আমাদের আরেকটা নাম রয়েছে, সেটা কে কে জানো দেখি কমেন্ট করো তো। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেমন ধরো যে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর, সাপোজ এখানে তো আমাদের কার্ডিয়াক পেশি রয়েছে, রাইট, কার্ডিয়াক পেশি। সো কার্ডিয়াক পেশির ধরো আমি এখান থেকে একটা পেশি নিলাম,
তো সামহাও কি হলো যে আমার এখানে যে পেশিটা রয়েছে, হৃৎপেশিটা রয়েছে, হৃৎপেশির এখানে ধমনী রয়েছে, যে ধমনীটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে যে কি দিচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই করছে। ধমনীটা হচ্ছে যে আমাদের হৃৎপেশিতে কি করছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই দিচ্ছে। সাপোজ এখন এখানে কি হয় যে তুমি যদি বেশি চর্বি জাতীয় খাবার খাও, একেবারে হচ্ছে যে পরিশ্রমী করছো না, প্লাস হচ্ছে বেশি কোলেস্টেরল জাতীয়, চর্বি জাতীয়, লিপিড জাতীয় খাদ্য বেশি খাচ্ছ, তখন দেখা যাবে কি যে এখানে আমাদের ধমনীতে কি জমে, যে আমাদের ধমনীতে হচ্ছে যে ধমনীর লুমেনে, ধমনীর গহ্বরে হচ্ছে কি জমতে থাকে, যে আমাদের চর্বি, তারপর বিভিন্ন জিনিস এরকম জমতে থাকে। তো যখন এরকম বিভিন্ন হচ্ছে যে আমাদের চর্বি, তারপর কোলেস্টেরল জাতীয় পদার্থ, তারপর আমাদের হচ্ছে যে ক্যালসিয়াম, প্রোটিন, এই জিনিসগুলো হচ্ছে যে বেশি যখন হয়ে যায় তখন এখানে জমা হয়, জমা হয়ে একটা প্লাকের মতো গঠন করে। কি গঠন করে, একটা হচ্ছে যে প্লাক গঠন করে। এই যে আমাদের জমা হয়ে একটা প্লাক গঠন করলো, এইটাকে বলা হয় হচ্ছে করোনারি অ্যাথেরোমা। করোনারি অ্যাথেরোমা। আচ্ছা, এখন কি হয় যে এই যে আমাদের হচ্ছে যে প্লাকটা গঠিত হলো, তো প্লাকটা যদি মনে করো যে এই প্লাকের বহির্ভাগ হইতেছে যে মানে শক্ত হয়ে যায়, যদি দিনের পর দিন প্লাকটা এরকম থাকতে থাকতে যে শক্ত হয়ে যাচ্ছে, এবং শক্ত হতে হতে কি হয় যে ও যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এটা ফেটে যায়, মানে বিদীর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো বিদীর্ণ হয়ে গেলে তখন কি হয় যে অনুচক্রিকা যেগুলো আছে, যে ও যখন ফেটে যায় তখন কোনো কিছু হইলে, মানে রক্তে ধমনের ভিতরে কোনো কিছু এরকম হইলে তখন অনুচক্রিকা গুলা চলে আসে। তো অনুচক্রিকা যখন চলে আসে, মানে এখান দিয়ে তো রক্ত যাতায়াত করে, তখন কি হয় যে অনুচক্রিকা চলে আসে। তো যখন অনুচক্রিকা গুলো চলে আসে, তো সেই দায়িকা হচ্ছে যে আরো যে আমাদের রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোরও ডাইকা নিয়ে আসে। তো যার ফলে কি হয়, এই জায়গাটা একটা রক্ত জমাটের মতো বেঁধে যায়। বুঝতে পারছো? তো এই জায়গাটাতে যখন একটা রক্ত, আচ্ছা আগেই প্রশ্ন করো না, আগে বুঝাইতে দাও তারপর প্রশ্ন করো। দেখো যে এই জায়গায় প্লাকটা গঠন হওয়ার পরে কি হয় যে শক্ত হয়ে যায়, প্লাকটা গঠন হওয়ার পর ধীরে ধীরে শক্ত হতে থাকে, ধীরে ধীরে শক্ত হতে হতে কি হয় যে এই যে প্লাকটা রয়েছে সেটা শক্ত হয়ে ফেটে যাবে বা হচ্ছে যে বিদীর্ণ হয়। তারপর কি হয়, যেখানে যে রক্তের যে অনুচক্রিকা গুলো রয়েছে সেগুলো চলে আসে, আর হচ্ছে যে রক্ততঞ্চনের ফ্যাক্টর গুলো এসে এখানে হচ্ছে রক্ততঞ্চনের মতো গঠন করে। তো যখন আমাদের ধমনীর ভেতরে এরকম রক্ত জমাট বেঁধে যায় বা বাঁধতে শুরু করে, তখন আমাদের ধমনীর যে লুমেন সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সো এই প্লাক গঠনের কারণে কি হয় যে আমাদের ধমনীর যে লুমেন সেটা বন্ধ হয়ে যায়। প্লাক গঠনের কারণে কি হয় যে আমাদের ধমনীর লুমেন বন্ধ হয়ে যায় বা ধমনীর গহ্বর বন্ধ, ধমনীর গহ্বর বন্ধ হয়ে যায়। তো তখন যখন হচ্ছে যে আমাদের ধমনীর গহ্বরটা বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে, এখান দিয়ে হচ্ছে যে আমাদের যে আরো রক্ত রয়েছে, সেই রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি আর এখান দিয়ে যেতে পারবে? এখানে এই পেশি কোষটাতে বা এই কোষটাতে কি পৌঁছাতে পারবে? পারবে না। সো যার ফলে কি হবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতে পারবে না, ফলে গ্লুকোজও আসতে পারবে না, যার ফলে কি হবে, এই কোষটা খাদ্য পাবে না। তো ও হচ্ছে যে ধীরে ধীরে মরে যাবে। কি হয়ে যাবে, যে অক্সিজেনের অভাবে ও হচ্ছে যে দম বন্ধ হয়ে মারা যাবে। ঠিক আছে, পড়া বুঝতেছো? এই জায়গায় কিন্তু বোঝার একটা বিষয় রয়েছে। এখন এই জায়গায় কি হয় যে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, যে ধমনীর গহ্বরটা বন্ধ হয়ে যাবার কারণে কি হয়, আমাদের অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, আমাদের অক্সিজেনের সরবরাহ কি হয়ে যায়, অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। তো যখন অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, অক্সিজেন প্লাস হচ্ছে গ্লুকোজ, আমাদের হচ্ছে যে গ্লুকোজ ও অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন আমরা কি জানি যে শ্বসনে হচ্ছে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে কি কার্বন ডাই অক্সাইড আর এটিপি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। তো গ্লুকোজ যদি এখান দিয়ে না যায় তাহলে এই কোষটা কি আর শক্তি পাবে? পাবে না। কিন্তু কি হবে, যে ওর তো হচ্ছে কাজ চালাইতে হবে, কাজকর্ম চালাইতে হবে, যার ফলে কি হবে, অক্সিজেনের অভাবে এই কোষটাতে অবাত শ্বসন হবে। অক্সিজেনের অভাবে কি হবে, অবাত শ্বসন হবে। অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে যাবে। অবাত শ্বসন প্রক্রিয়ায় কি হবে, যে অবাত শ্বসনের প্রক্রিয়ায় আমাদের কি হবে, যে আমাদের যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, পাইরুভিক অ্যাসিড
পাইরুভিক অ্যাসিড। অবাধ শ্বসনের ফলে দেখা যাবে যে আমাদের অক্সিজেনের অভাবে অবাধ শ্বসনে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপন্ন হবে। কারণ কি, সবাই তো বাঁচতে চায়, রাইট? সো ও বাঁচার চেষ্টা করবে, যার ফলে ও বিকল্প পদ্ধতিতে অক্সিজেনের অভাবে অবাধ শ্বসন করার চেষ্টা করবে, এবং হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপন্ন করবে। এই সময় কি হয়, এই সময় আমাদের বাই প্রোডাক্ট হিসেবে বা উপজাত পদার্থ হিসেবে, উপজাত বা বাই পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়, আমাদের উপজাত হিসেবে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। পড়া বুঝো, কিন্তু এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। কি হয়, যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, উপজাত হিসেবে আমাদের ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সো ল্যাকটিক অ্যাসিড কি করে, যেটা আমাদের কি করে, পেশিতে জমতে থাকে, হৃৎপেশিতে জমতে থাকে, হৃৎপেশিতে জমতে থাকে। সো আমাদের হৃৎপেশিতে যখন এটা জমতে থাকে, তো এরকম কি হয় যে বেশি বেশি যে যখন আমাদের ল্যাকটিক অ্যাসিড গুলো জমতে থাকে, তখন আমাদের বুকে ব্যথা অনুভূত হয়। তখন কি হয়, যে অতিরিক্ত যখন হয়ে যায় তখন আমাদের বুকে ব্যথা অনুভূত হয়, তখন হচ্ছে যে আমরা বুঝতে পারি যে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। এবং তখন কি হয়, যে এই যে আমাদের অ্যানজাইনাটা তখন তখন হচ্ছে যে আমরা লক্ষ্য করি। দেন এইভাবে করে তো আমাদের অ্যানজাইনার প্রক্রিয়া হয়। কিন্তু এই যে আমাদের অক্সিজেনের সরবরাহটা হলো, যদি এই যে অক্সিজেনের সরবরাহের অভাবে কি হয়, যে আমাদের ধীরে ধীরে বিষয়টা ইনফ্রাকশন হয়, মানে দম বন্ধ হয়ে মারা যায়। যদি দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে একটা লাস্ট টাইম কি হয়, যে আমাদের অক্সিজেনের অভাবে হৃৎপেশি হচ্ছে দম বন্ধ হয়ে মারা যায়, এই যে দম বন্ধ হয়ে মারা যাওয়ার যে প্রক্রিয়াটা, দম বন্ধ হয়ে মারা যাওয়াটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ইনফ্রাকশন। যেহেতু হৃৎপেশি মারা যায়, কে মারা যায়, আমাদের হৃৎপেশি মারা যায়। হৃৎপেশিকে ইংরেজিতে আমরা বলি যে কার্ডিয়াক পেশি। আর হৃৎপেশি থাকে হচ্ছে যে কোথায়, আমাদের যে মায়োকার্ডিয়াম রয়েছে, হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে হৃৎপেশি থাকে। সো দিস ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাই আমরা এটাকে কি বলি, যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি, সংক্ষেপে বলা হয় এমআই। এই হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাকের শর্টকাট প্রসেস। এইটা যে আমি যে রেখাচিত্রের সাহায্যে যেটা দেখালাম, এটা হচ্ছে যে তোমাদের মনে রাখার জন্য, বা ধাপে ধাপে তোমরা এভাবে মনে রাখবে। এটাকে তুমি যদি সিরিয়ালি এখান থেকে যদি শুরু করতা, খাতার উপর থেকে যদি শুরু করতে, তাহলে নিচে এসে থামতো। এইভাবে আমি যেভাবে লিখছি সেভাবেই যে লিখতে হবে এমনটা না, কিন্তু ধাপগুলা মনে রাখো। যে ফার্স্টে কি হবে, যে আমাদের প্লাক গঠন হবে, চর্বি জাতীয় খাবারের ফলে প্লাক গঠন হয়। তারপর কি হয়, যে আমাদের ধমনীর গহ্বর বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো ধমনীর গহ্বর বন্ধ হয়ে গেলে কি হয়, যে গ্লুকোজ ও অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। দেন অক্সিজেনের অভাবে অবাধ শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপন্ন হয়, যার ফলে উপজাত হিসেবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড যখন হৃৎপেশিতে জমতে থাকে, তখন বুকে ব্যথা হয়। এই স্টেজটাকে আমরা বলি অ্যানজাইনা। আর অ্যানজাইনা হলে দেখা যায় যে কি হয়, দীর্ঘদিন এরকম চলতে থাকলে অক্সিজেনের অভাবে আমাদের হৃৎপেশি দম বন্ধ হয়ে মারা যায়। এই যে অক্সিজেনের অভাবে আমাদের হৃৎপেশি দম বন্ধ হয়ে মারা যায়, এটাকে আমরা বলি ইনফ্রাকশন। যেহেতু মায়োকার্ডিয়াম নামক স্থানে আমাদের হৃৎপেশি থাকে, তাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো মেইন জিনিসটা হচ্ছে যে কেন, এখন বুঝতে পারছো যে কেন অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের হচ্ছে পূর্বসূরি আমরা বলি। এই কারণে বলি যে হচ্ছে যে হার্ট অ্যাটাকের পূর্বসূরি হচ্ছে যে আমাদের অ্যানজাইনা। তো দেখা যায় যে অক্সিজেনের অভাবে মেইন কারণ যেটা, মেইন কথা যেটা, তুমি এত কিছু বলো বা না বলো, এই কথাটা তোমাকে, এই পয়েন্টটা তোমাকে মাস্ট বি বলতে হবে, যে অক্সিজেনের অভাবে হৃৎপেশি দম বন্ধ হয়ে মারা যাওয়াকে আমরা বলছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। সো আশা করি বুঝাইতে পারছি। এখন কারো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমি নেক্সট অন্য টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হার্ট ফেলিওরের বিষয়টা এখানে বুঝাই দেই। হার্ট ফেলিওরটা কখন হয়, যে যখন এরকম হচ্ছে যে আমাদের হৃৎপেশিতে
তোমার হৃৎপিণ্ড, মনে করো যে তোমার এখানে একটা ব্লক হইলো, হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণে তোমার হচ্ছে যে, বা অ্যানজাইনা বলো বা যে কোনো কারণে তোমার হচ্ছে যে, এখানে তো আমাদের অনেক হৃৎপেশি রয়েছে, রাইট, এই জায়গাগুলোতে। তো এই সমস্ত জায়গাতে তো আমাদের অনেক হৃৎপেশি রয়েছে। তো এখন ধরো তোমার এখানে একটা হৃৎপেশিতে মানে কি হলো যে অক্সিজেনের অভাবে তো এটা মারা যাবে, তাই না, অক্সিজেনের অভাবে কোষগুলো মারা যাবে। সো মনে করো এখানে একটা কোষ মারা গেল, এখানে একটা কোষ মারা গেল। শোনো, হৃৎপিণ্ডের যে হৃৎপেশি রয়েছে, হৃৎপেশি এটা যদি একবার মারা যায় তাহলে এটা দ্বিতীয়বার আর পুনর্জন্ম হয় না। সো কি বললাম যে আমাদের হৃৎপেশি কখনো পুনর্জন্ম হয় না, কখনো পুনর্জন্ম হয় না, মানে ও হচ্ছে যে আবার প্রোডাকশন হবে না, কখনো হবে না। সো একবারই মরে গেলে ইন্নালিল্লাহ, ও আর হচ্ছে যে প্রোডাকশন হচ্ছে না। তাহলে দেখো এখানে একটা পেশি কোষ মারা গেল, এখানে একটা কোষ মারা গেল, এখানে একটা মারা গেল, এখানে একটা মারা গেল। তো এরকম করতে করতে দেখা গেল যে আমাদের হৃৎপেশির অনেক জায়গায় এরকম কোষগুলো মরতে থাকলো, কোষগুলো মরতে থাকলো। কোষ মরে গেলে কি হবে, ওই জায়গাগুলো তো তোমার ধীরে ধীরে কি হবে, আর রক্ত পাম্প করতে পারবে না। পারবে? আমাদের হৃৎপিণ্ডের হচ্ছে যে পেশি কোষগুলো যদি এরকম মারা যেতে থাকে তাহলে ও কি আর রক্ত পাম্প করতে পারবে? পারবে না। তখন কি হবে, আমাদের ভেন্ট্রিকল কি হবে, যে আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হবে, হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হবে, রক্ত পাম্প করতে ব্যর্থ হবে। তো যখন হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হবে, ফেল করবে, ব্যর্থ হবে বা হচ্ছে কি করবে যে ফেল করবে, তখন হবে যে আমাদের হার্ট ফেলিওর। তখন কি হবে, তখন হচ্ছে যে আমাদের সেটাকে আমরা বলবো হার্ট ফেলিওর। যখন আমাদের হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হবে বা ফেল হবে, তখন হচ্ছে যে হার্ট ফেলিওর হয়। এটা কিন্তু মারাত্মক একটা রোগ। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। এখানের একটা মেইন দুটো লক্ষণ জেনে রাখো আমাদের হার্ট ফেলিওরের ক্ষেত্রে মেইন দুটো লক্ষণ জেনে রাখো। একটা হচ্ছে মাথার নিচে দুটো বালিশ দেওয়া লাগে, মাথার নিচে দুটি বালিশ দিয়ে ঘুমানো লাগে, ঠিক আছে। তো মাথার নিচে আমাদের মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়, ঠিক আছে। তো মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়, যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইলাম যে শ্বাসকষ্ট বেড়ে যায়। মাথার নিচে দুটি বালিশ না দিলে কি হয়, আমাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। মাথার নিচে ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। সারাদিন মাথার বালিশ নিয়ে ঘুরো, তাহলে কি হবে? হবে না। ঘুমের সময়, অবশ্যই আমাদের ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যাবে। আরেকটা লক্ষণ হচ্ছে যে আমাদের কি হয়, যে এই রোগটা যদি হয় তাহলে সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস যুক্ত স্থায়ী কাশি হয়। কি হয়, যে মিউকাস যুক্ত স্থায়ী কাশি হয়, মিউকাস যুক্ত স্থায়ী কাশি হয়। অবশ্যই সেটা একটা রং বলে দিছে, যে সাদা বা হচ্ছে গোলাপি। লেখা যদি বোঝা নাও যায়, কথা শুনে বুঝে নাও, ঠিক আছে, কথা শুনে বুঝে নাও, কারণ এটাতে তো আর আমার কোনো হাত নাই, বুঝো না, এটাতে আমি কি করতে পারি এখন। তো যাই হোক, সাদা বা গোলাপি রঙের মিউকাস যুক্ত স্থায়ী কাশি হয়। আর একটা শব্দ যে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে ফোঁস করে শ্বাস প্রশ্বাস হয়, ফোঁস করে, মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস যাচ্ছে, তাহলে বুঝাই যাচ্ছে যে ফোঁস করে শ্বাস প্রশ্বাস হচ্ছে। এগুলো কিন্তু হার্ট ফেলিওরের কথা বলতেছি, আবার গোলায় ফেলো না, শ্বাস প্রশ্বাস। তাহলে কি হচ্ছে, যে ফোঁস করে শ্বাস প্রশ্বাস হয়। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের হার্ট ফেলিওর। এখন হার্ট ফেলিওর প্রতিকারের জন্য আমাদের 3 ধরনের চেষ্টা করা লাগে। তোমার জীবন পদ্ধতির পরিবর্তন করা লাগে। আচ্ছা, আমি এটা আলাদা পেজে যাব না, এখানেই বুঝাই দিব, কারণ এইটুকু জিনিসের জন্য হচ্ছে যে অন্য পেজে গেলে তোমরা আবার বুঝবা না। একটা হচ্ছে যে আমাদের জীবন পদ্ধতি বা হচ্ছে কি লাইফস্টাইল, ঠিক আছে। সো জীবন পদ্ধতির আমাদের পরিবর্তন করতে হবে, জীবন পদ্ধতির পরিবর্তন করা লাগবে, ওষুধ গ্রহণ করা লাগবে। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের অন্যান্য যে চিকিৎসা, সেই চিকিৎসা চালায় যাওয়া থাকবে। যেমন যদি ডাক্তার হচ্ছে যে তোমাকে কন্ট্রোল করে খেতে বলে, সেটা খেতে হবে।
ঠিক আছে, অন্যান্য চিকিৎসা চালায় যাইতে হবে। তাহলে কি বললাম, হার্ট ফেলিওর হচ্ছে যে আমাদের হৃৎপেশিগুলো যখন রক্ত পাম্প করতে, হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, ফেল হয়, তখন আমরা হার্ট ফেলিওর বলি, এবং প্রসেসটা আগেই বলেছি আর বলতেছি না। তো কি হয় যে আমাদের হৃৎপেশি তো কখনো পুনর্জন্ম হয় না। তো যাই হোক, হার্ট ফেলিওর হলে আমাদের যে লক্ষণগুলো যেগুলো রয়েছে, যে আমাদের মাথার নিচে দেখবা যে দুইটা বালিশ না দিলে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, তারপরে সাদা বা গোলাপি রঙের হচ্ছে মিউকাসযুক্ত স্থায়ী কাশি হচ্ছে, শ্বাস প্রশ্বাস হচ্ছে ফোঁস ফোঁস করে, তখন হচ্ছে হার্ট ফেলিওর বুঝে যাবো। দেন হচ্ছে ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে। আর এটা 3টা উপায় রয়েছে, যেই 3টা উপায়ের মাধ্যমে হচ্ছে যে আমরা হচ্ছে প্রতিকার করতে পারি, জীবন পদ্ধতির পরিবর্তন করতে হবে। এটা বলতে কি বোঝায়, যে তোমাদের স্বাস্থ্যসম্মত খাবার দাবার বা স্বাস্থ্যসম্মত জীবনযাপন, লাইফ লিড করা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা, এই তারপর হচ্ছে যে ওষুধ টষুধ খাওয়া, আর অন্যান্য যত চিকিৎসা আছে, যেমন ব্যায়াম থাকতে পারে, বা হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের অন্যান্য চিকিৎসা থাকতে পারে। সো এই জিনিসগুলো চালাইতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। এবার চলেন পরের টপিকে যাব। তো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি এখন যদি নাও অ্যান্সার দিই, আমি পরে অবশ্যই অ্যান্সার দিব। সো কেউ বলতে পারবে না যে আমি তার অ্যান্সার একেবারেই দেই না। আচ্ছা, গত ক্লাসে একজন ছাত্র প্রশ্ন করছিল নিউরো হাইপোফাইসিস কি, সেটার অ্যান্সার দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। নিউরো হাইপোফাইসিস বা পোস্টেরিয়র লোব, পিটুইটারি গ্রন্থির যে পশ্চাৎ লোব বা পোস্টেরিয়র লোব আছে বা পশ্চাৎ খণ্ড আছে, পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি কেন বলছে, কারণ পিটুইটারির যে পশ্চাৎ অংশটা সেটা হাইপোথ্যালামাস থেকে আসে, পিটুইটারির যে পশ্চাৎ অংশটা সেটা হচ্ছে যে হাইপোথ্যালামাস থেকে আসে, সেই জন্য নিউরো নামকরণটা হয়েছে যে নিউরো হাইপোফাইসিস। তো বুঝতে পারছো আশা করি, যে যে হচ্ছে যে কোশ্চেন করছিল, আশা করি সে অ্যান্সার পেয়ে গেছো। তো চলো এরপর হচ্ছে যে আমরা হৃদরোগের বিভিন্ন চিকিৎসার ধরন নিয়ে আমরা হচ্ছে যে কথাবার্তা বলবো। আচ্ছা দেখি কেউ কোনো কমেন্ট করছে কিনা। আপু অস্পষ্ট, এখন স্পষ্ট হয়েছে? আচ্ছা, এখন তো মনে হচ্ছে স্পষ্ট হয়েছে। ওকে ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে যে বিভিন্ন হৃদরোগের চিকিৎসার ধারণা, হৃদরোগের চিকিৎসা, হৃদরোগ, হৃদরোগ, হৃদরোগের চিকিৎসা হচ্ছে পড়বো। তো হৃদরোগের আমাদের প্রাথমিক যে চিকিৎসা করা লাগে, বলতো হৃদরোগের প্রথমে আমাদের কোন চিকিৎসা করা লাগে? প্রাথমিক চিকিৎসা কি আমাদের? প্রাথমিক যে পরীক্ষা, সরি চিকিৎসা না, প্রাথমিক পরীক্ষা কি? যে আমাদের ডাক্তাররা তো অনেক ধরনের টেস্ট দিয়ে থাকে, তো প্রাথমিক টেস্ট কি বলতে পারবা কেউ? প্রাথমিক টেস্ট হচ্ছে আমাদের ইসিজি। ঠিক আছে, তাহলে হার্টের সমস্যায় আমাদের হচ্ছে প্রথমেই করতে হবে কি? ইসিজি করতে হবে। তো ইসিজি তো জানো, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এগুলো আর লিখলাম না। তো হার্টের যে অনেক ধরনের রোগ রয়েছে, আমাদের ইসিজি করতে হয় যে হার্টের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য। তারপর হচ্ছে যে আমাদের ইটিটি করতে হয়, ইটিটি রয়েছে। ইটিটি কেন করা লাগে? ইটিটি হচ্ছে যে আমাদের বলা হয় যে আমাদের ইটিটি হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানার জন্য, হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানার জন্য, কার্যক্ষমতা, অবস্থা বা কার্যক্ষমতা জানার জন্য, অবস্থা বা কার্যক্ষমতা জানার জন্য ইটিটি করতে হয়। এছাড়া আর কি করা যায়, যে আমাদের আমাদের হচ্ছে যে করোনারি এনজিওগ্রাম রয়েছে, সেটার সাহায্যে আমরা হচ্ছে ব্লক জানতে পারি। এনজিওগ্রাম, এনজিওগ্রাম, এনজিওগ্রামের মাধ্যমে আমরা কি দিয়ে কি মানে কি পরীক্ষা করি যে হচ্ছে যে আমাদের রক্তনালীতে কোনো ব্লক রয়েছে কিনা, রক্তনালীতে ব্লক পরীক্ষা। রক্তনালীতে ব্লক পরীক্ষার জন্য আমরা কি করি? আমরা এনজিওগ্রাম করি। রক্তনালীতে ব্লক পরীক্ষার জন্য কি করি? এনজিওগ্রাম করি। এই হচ্ছে যে কথাবার্তা। আর হচ্ছে যে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের রক্তের বিএমপি জানা লাগে, রক্তের বিএনপি, বা এটাকে বলা হয় ব্রেইন
ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমাদের এটার মাধ্যমে আমাদের হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায়। এটার সম্পর্কে কি জানা যায়? আমাদের হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায়। হার্ট ফেলিওর সম্পর্কে হচ্ছে যে জানা যায়। তাহলে হার্ট ফেলিওর সম্পর্কে যদি অবজেক্টিভে কোশ্চেন আসে যে হার্ট ফেলিওর সম্পর্কে জানার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে যে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড এই পরীক্ষাটা আমরা করি। তাহলে এটা কিসের পরীক্ষা? হার্টের ফেলিওর সম্পর্কে জানার পরীক্ষা হচ্ছে যে এটা। এখন আসো যে আমাদের যে ধরো যে হার্ট রেট রয়েছে, আমাদের যে হার্ট রেটের যে একটা ব্যাপার রয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম। তো আমাদের হার্ট বিটস যেটা রয়েছে, হার্ট বিট, আমাদের হার্ট বিট কত হয়? যে আমাদের হার্ট বিট হচ্ছে 70 থেকে 80 বিটস পার মিনিট, 70 থেকে 80 বিটস পার মিনিট, প্রতি মিনিটে হচ্ছে যে এরকম। এখন যদি আমাদের হার্ট বিট স্বাভাবিকের অবস্থায় যদি স্বাভাবিকের চেয়ে যদি হচ্ছে যে একটু কম বেশি হয়, ধরো স্বাভাবিকের চেয়ে বেশি হয়, যদি স্বাভাবিকের থেকে বেশি হার্টবিট হলে কি রোগ হয়? স্বাভাবিকের থেকে বেশি হলে যেমন ধরো যে আমাদের সেটাকে আমরা বলি হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া। স্বাভাবিকের থেকে বেশি হলে কি বলি? ট্যাকিকার্ডিয়া বলি। আর স্বাভাবিকের চেয়ে কম হলে কি বলি? ব্র্যাডিকার্ডিয়া। স্বাভাবিকের চেয়ে বেশি হলে ট্যাকিকার্ডিয়া, আর স্বাভাবিকের থেকে কম হলে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি মানে কম, ব্র্যাডি মানে কম, আর ট্যাকি মানে কি? বেশি। ঠিক আছে? তো এখন এই যে এটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের অস্বাভাবিক অবস্থা। এটা কি? এটা হচ্ছে হৃৎপিণ্ডের অস্বাভাবিক অবস্থা বা হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা, বা আমরা বলতে পারি অস্বাভাবিক হার্ট রেট। আমরা যে আমাদের হার্ট রয়েছে সেটাকে আমরা বলছি যে হার্ট রেট, অস্বাভাবিক হৃদস্পন্দন। এরকম অস্বাভাবিক হৃদস্পন্দন হলে আমরা সেটাকে কি বলি? অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা বলি হচ্ছে যে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া বলি। এই অ্যারিথমিয়া যেটা রয়েছে, অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট কি বলতো? কমেন্টে একটু জানাও তো আমাদের অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট কি হতে পারে? আরে ইসিজি ফুল ফর্ম, ইটিটি ফুল ফর্ম এখন 9-10-এ পড়ো নাকি? এগুলো এখন যদি শিখাইতে হয়। ইসিজি ইটিটি তোমরাই বলো, অ্যানসার দাও দেখি। হাই রে, এগুলা যদি এখন পড়ানো লাগে, বাচ্চা এখনো। ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিয়াম হচ্ছে আমাদের ইসিজি। ঠিক আছে? আর ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। ওকে, তাহলে ইসিজি হচ্ছে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। তো আচ্ছা এখন বলো অ্যারিথমিয়ার আমাদের ট্রিটমেন্ট কি? ওকে, তাহলে অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের পেসমেকার বসানো। পেসমেকার বসানো হচ্ছে আমাদের অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট। এখন পেসমেকার সম্পর্কে আমরা খুবই জিস্ট জানবো, মানে একেবারে হচ্ছে যে টু দা পয়েন্ট, যতটুকু লাগবে ততটুকু, তার থেকে বেশি কিছু আমাদের জানা দরকার নেই পেসমেকার সম্পর্কে। পেসমেকার কি? যে আমাদের প্রাকৃতিক পেসমেকার রয়েছে। আমাদের পেসমেকার তো হচ্ছে যে আমাদের, আমি পড়েইছিলাম না যে আমাদের হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণে পড়েছিলাম যে আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে পেসমেকার থাকে। আচ্ছা, দুটো পেসমেকারের নাম আছে আমাদের হৃৎপিণ্ডে থাকে। একটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক পেসমেকার অ্যাসেনোড, হ্যাঁ, একটা ছিল আমাদের প্রাকৃতিক পেসমেকার অ্যাসেনোড, আর হচ্ছে আরেকটা ছিল যে আমাদের সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভড পেসমেকার এভি নোড। এখন তোমরা বলো তো অ্যাসেনোড আর এভি নোড কোথায় কোথায় থাকে? আমাদের যে যান্ত্রিক পেসমেকার রয়েছে, আমরা মেইনলি এখন যান্ত্রিক পেসমেকার সম্পর্কে পড়বো, যেটা হচ্ছে যে অ্যাসেনোড বা এভি নোড কোনো কারণে নষ্ট হয়ে গেলে, বিশেষ করে অ্যাসেনোড নষ্ট হয়ে গেলে হচ্ছে যে আমরা তখন কি করি যে আমরা হচ্ছে যে যান্ত্রিক পেসমেকার আমরা বসাই। তো পেসমেকার হচ্ছে যে আমাদের মেইনলি পেসমেকারের যে ব্যাটারি ইউজ করা হয়, পেসমেকারের ব্যাটারি হচ্ছে যে আমাদের
লিথিয়াম ব্যাটারি। আমাদের কি ব্যাটারি? আমাদের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় পেসমেকারের মধ্যে। তো যান্ত্রিক পেসমেকার হচ্ছে যে তারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ইটস ডিপেন্ড অন তার, যে আমাদের তার বা লিডের উপর। আমরা হচ্ছে যে পেসমেকারের তারকে কি বলি? লিড বলি। পেসমেকারের তারকে কি বলি? লিড বলি। তার বা লিডের উপর ভিত্তি করে, তার বা লিডের উপর ভিত্তি করে হচ্ছে যে আমাদের পেসমেকারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে। এসএ নোড আর এবি নোড কোথায় কোথায় থাকে বলো নাই? হাই রে, জানি না বলতেছে। ছি ছি ছি, লজ্জা। আমি কি পড়াইলাম তাহলে? কিছুই পড়াইতে পারলাম না। এত যে চিল্লায় চিল্লায় পড়াইলাম, এবি নোড এসএ নোড সব ভুলে গেছো? যাও, রাগ করলাম তোমাদের সাথে। তোমাদেরকে পড়াই আর তোমরা বলো জানি না। এসএ নোড থাকে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। এই দেখো, রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে আমাদের এসএ নোড থাকে। আর আমাদের এভি নোডটা থাকে কোথায়? এভি নোডটা থাকে ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার প্রাচীরের গায়ে, এই জায়গায় থাকে হচ্ছে আমাদের এভি নোড। এটা হচ্ছে এসএ নোড এখানে থাকে। আর এভি নোড এটা হচ্ছে যে আমাদের 3 নম্বর, সম্ভবত 3 নম্বর লেকচারটাতে দেখে নিও এভি নোড। তো যাই হোক, এসএ নোড আর এভি নোড তো আমরা আগেই পড়াইছি। তো পেসমেকারের কথায় আসো, যে যান্ত্রিক পেসমেকার, তারের উপর ভিত্তি করে আমরা 3 ধরনের পেসমেকার পড়ি। একটা হচ্ছে যে এক প্রকোষ্ঠ পেসমেকার, এক প্রকোষ্ঠ পেসমেকার। আরেকটা হচ্ছে যে আমাদের দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার। আরেকটা হচ্ছে আমাদের ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। তাহলে এক প্রকোষ্ঠ পেসমেকারে আমাদের, আচ্ছা, পেসমেকারে আমাদের তার কয়টা থাকে? 1 থেকে 3টি তার থাকে। পেসমেকারে আমাদের 1 থেকে 3টি লিড বা তার থাকে। এখন এক প্রকোষ্ঠ পেসমেকারে আমাদের শুধুমাত্র একটা তারই ব্যবহার করা হবে। এখন কোথায় কোথায় ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এক প্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয় আমাদের রাইট অ্যাট্রিয়াম অথবা আমাদের রাইট ভেন্ট্রিকল, হয় রাইট অ্যাট্রিয়াম অথবা রাইট ভেন্ট্রিকল, যে কোনো একটাতে আমরা ব্যবহার করব, যেটাতে সমস্যা সেটাতে। আর দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করব। দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম দুইটাতেই ব্যবহার করা হবে। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে আমাদের হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং সাথে আরেকটা যুক্ত হবে আমাদের লেফট ভেন্ট্রিকল। এখন দেখো, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ যদি আমি তোমাকে একটু ডায়াগ্রাম ভাবে দেখাই, ডায়াগ্রাম দিয়ে দেখাই। রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। দেখো, আমাদের পেসমেকারের তার, যদি তোমাকে অ্যাডমিশনে এটা আসতে পারে প্রশ্ন, যে নিচের কোনটিতে হচ্ছে যে আমাদের পেসমেকারের তার থাকে না, বা পেসমেকারের তার হচ্ছে কোনটাতে বসানো হয় না, কোন প্রকোষ্ঠটাতে বসানো হয় না, সেটা হবে যে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে কখনোই কি হয় না, যে আমাদের পেসমেকারের তার বসানো হয় না, বাকি 3টাতে বসানো হয়। ঠিক আছে, কালি শেষ কলমের, বাকি 3টাতে হচ্ছে যে বসানো হয়, লেফট অ্যাট্রিয়ামে বসানো হয় না। সো লেফট অ্যাট্রিয়াম অপশনে দিয়ে কিন্তু তোমাকে কনফিউজ করতে পারে, সো কনফিউশনে পড়া যাবে না। এই হচ্ছে যে কথাবার্তা, এতটুকু জানলেই হবে পেসমেকার সম্পর্কে, এর চেয়ে বেশি আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে না। বুঝতে পারছো কিনা? কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এরপরে আসো যে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে কি হয়, যে আমাদের স্টারনাম কেটে, বুকের স্টারনাম কেটে দেন হচ্ছে হার্ট বের করে সার্জারি করা হয়। সেটা হচ্ছে আমাদের ওপেন হার্ট সার্জারি, যেটা হচ্ছে আমাদের 2 ধরনের সার্জারি। একটা হচ্ছে আমাদের অন পাম্প সার্জারি, আরেকটা হচ্ছে অফ পাম্প সার্জারি। এখন অন পাম্প সার্জারিটাকে আমরা বলতে পারি যে এটা কি বলা যায়, যে এটা হচ্ছে যে আমাদের নন বিটিং সার্জারি। আর অফ পাম্পকে কি বলতে পারি? অফ পাম্পকে বলতে পারি যে আমাদের বিটিং হার্ট। সো নাম শুনে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি। তো এবার আসো যে আমরা ওপেন হার্ট সার্জারি একটু কথাবার্তা বলি। তো কি হয়, যে আমাদের যে ওপেন হার্ট সার্জারি রয়েছে, এটাতে আমাদের অন পাম্প বা নন বিটিং সার্জারিতে কি হয়, যে এই ধরনের একটা, মানে এখানে হচ্ছে যে আমাদের এক ধরনের হৃৎ ফুসফুস যন্ত্র ইউজ করা হয়।
কি ইউজ করা হয়? আমাদের হৃদফুসফুস যন্ত্র, হৃদফুসফুস যন্ত্র বা হচ্ছে যে আমাদের কার্ডিওপালমোনারি পালমোনারি বাইপাস নামেও পরিচিত, ঠিক আছে? কার্ডিওপালমোনারি বাইপাস। তো আমাদের যে হৃদফুসফুস মেশিন রয়েছে সেই হৃদফুসফুস মেশিনকে আমরা কি বলতে পারি? কার্ডিওপালমোনারি বাইপাসও বলতে পারি। এই যন্ত্রটা ইউজ করে হচ্ছে যে আমাদের কাজ করা হয়। কি করা হয়? যে আমাদের যন্ত্রটা সাময়িকভাবে, এই যন্ত্রটি হচ্ছে যে সাময়িকভাবে আমাদের হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নেয়, নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ টিস্যুতে প্রেরণ করে। এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি। তাহলে প্রচলিত পদ্ধতি কোনটা? আমাদের অন পাম্প হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতি বা প্রচলিত হার্ট সার্জারি পদ্ধতি হচ্ছে অন পাম্প বা নন বিটিং। এখানে কি হয়? যে আমাদের হৃৎপিণ্ডে কোনো রক্তও থাকে না, হৃদস্পন্দনও হয় না, হৃদফুসফুস যন্ত্রই আমাদের সব কাজকর্ম করে। কি হয় না? যে আমাদের হৃৎপিণ্ডে রক্তও থাকে না আর আমাদের হৃদস্পন্দনও হয় না। এরপরে আসো আমাদের অফ পাম্প বা বিটিং হার্ট। এই জায়গাতে কি হয়? যে আমাদের এই জায়গাতে যেটা হয় যে অফ পাম্পের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হৃদফুসফুস মেশিন যেটা রয়েছে, আমাদের যে হৃদফুসফুস মেশিন, এই মেশিনটা হচ্ছে এখানে ব্যবহৃত হয় না। এই যে হৃদফুসফুস মেশিনটা রয়েছে এটা আমাদের অফ পাম্পে ব্যবহৃত হয় না। এখানে কি হয়? যে আমাদের সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। সক্রিয় হৃৎপিণ্ডেই কি হয়? যে সক্রিয় এবং স্পন্দনরত, সক্রিয় প্লাস স্পন্দনরত হৃৎপিণ্ডেই হচ্ছে যে আমাদের কি হয়? সার্জারিটা হয়। হৃৎপিণ্ডে এই সার্জারিটা করা হয়। কিন্তু এর কি হয়? যে আমাদের এই হৃৎপিণ্ডের গতি ওষুধ প্রয়োগ করে কিছুটা দেখা যায় যে মানে কম করে রাখা হয়, ওষুধ প্রয়োগ করে মন্থর করে রাখা হয়। আমাদের ওষুধ প্রয়োগ করে আমাদের হার্টবিট কি করা হয়? যে মন্থর করে রাখা হয় বা ধীর করে রাখা হয়, মন্থর করা হয়। এই হচ্ছে যে কথাবার্তা। আরেক ধরনের আমাদের ওপেন হার্ট সার্জারির মধ্যে আরেকটা প্রকারভেদ রয়েছে, দ্য লাস্ট ওয়ান। এই টোটাল তিনটাই আছে আমাদের, আর নাই। এটা হচ্ছে যে রোবট সহযোগী, যেটা খুবই ব্যয়বহুল। তাই এটা হচ্ছে যে বাংলাদেশে সম্ভব কিনা আমার পক্ষে তো জানা নাই, আমার তো জানা নাই যে বাংলাদেশে এটা সম্ভব কিনা। ভবিষ্যতে হইলে হইতে পারে, বর্তমানে যদি এটা হচ্ছে যে মানে খুবই খুবই এক্সপেন্সিভ। তোমার এখন তুমি কোন ধরনের হার্ট সার্জারি নিবা সেটা তোমার টাকা পয়সার উপর ডিপেন্ড করে। তোমার যত টাকা পয়সা থাকবে তুমি তত ভালো সার্ভিস তুমি নিবা। এই হচ্ছে যে আমাদের রোবোটিক হাত ইউজ করা হয়। ডক্টররা নিজের হাত ইউজ করে না, কি করে? রোবোটিক হাত ইউজ করে। রোবোটিক হাত ইউজ করা, এই কাজগুলো করা হয়। এই হচ্ছে যে ওপেন হার্ট সার্জারির কথাবার্তা। আরেকটা সার্জারি রয়েছে আমাদের আরেক ধরনের সার্জারি রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের করোনারি বাইপাস সার্জারি। নাম তো শুনেছো নিশ্চয়ই, করোনারি বাইপাস। করোনারি বাইপাস সার্জারি এই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, কমেন্ট বক্সে হচ্ছে যে গল্প জুড়ে দিছো। ক্লাস করতে এসে যদি কমেন্ট বক্সে গল্প করতে থাকো তাহলে কিন্তু টিচারকে এক ধরনের অসম্মান করা হয়। তুমি তোমার অফলাইনের ক্লাসে যেমন পিছনের বেঞ্চে বসে গল্প করতে থাকো, সেরকম যদি তুমি হচ্ছে যে অনলাইনের ক্লাসে কমেন্টে গল্প করতে থাকো তাহলে কিন্তু এটা টিচারের প্রতি একটা অসম্মান প্রকাশ করা হয়। তো আমি জানি যে আমাদের এখানে যতজন স্টুডেন্ট রয়েছে সবাই খুব ভালো এবং অবশ্যই রেসপেক্টফুল টিচারের প্রতি। তো তোমরা হচ্ছে যে অযথা গল্প করে সময় নষ্ট করো না, তাহলে আমার চিল্লানোটা বা আমার পড়ানোটা তো তাহলে বৃথা হয়ে গেল, তাই না? তো যাই হোক, যা ইচ্ছা করো। করোনারি বাইপাস সার্জারির তোমার সংজ্ঞা আসতে পারে ক নাম্বারের জন্য, যারা এইচএসসি রয়েছে, এইচএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তো ক নাম্বারের জন্য হচ্ছে যে সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞা বই থেকে সুন্দর করে পড়ে নিবা। বাইপাস বলতে আসলে কি বুঝো? বাইপাস বলতে বোঝায় যে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলে, সেই রাস্তায় তুমি দেখলা যে অনেক জ্যাম, তুমি ওই রাস্তা দিয়ে যেতে পারছো না, তুমি কি করছো? যে
সাইডে অন্য একটা রাস্তা দিয়ে তুমি চলে গেলা, বাইপাস একটা রাস্তা দিয়ে চলে গেলা, বিষয়টা সেম। ধরো যে আমাদের যে হচ্ছে যে হার্ট রয়েছে,